ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি বা শিল্প স্থাপনের তত্ত্ব যখন আলোচনা করব, তার আগে দেখি একটা শিল্প তৈরি করতে গেলে কয়েকটা জিনিস আমাদের বিশেষভাবে দরকার এবং কয়েকটা তার গুরুত্ব বিশেষভাবে একটা শিল্পের উপর পড়ে। সেটা হচ্ছে কাঁচামাল, পরিবহন, ব্যয়, শ্রমিক এবং বাজার। চারটেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস একটা শিল্প স্থাপন করতে, এবং এই চারটের যে মোট ব্যয় আর ওই শিল্পের উৎপাদিত জিনিসটা বিক্রি করার যে দাম, এই দুটোর মধ্যে যে ফারাকটা থাকবে সেটাই হচ্ছে লাভ, এবং সেটা যত বেশি হবে তত শিল্পোদ্যোগীরা একটা শিল্প স্থাপন করতে রাজি হবে। বা কোথায় এই জিনিসটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ উৎপাদন ব্যয় সবচেয়ে কম আর বিক্রয় মূল্য সবচেয়ে বেশি, এটা যে জায়গাটায় হবে সেখানেই শিল্পটা স্থাপিত হবে। এটা নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্ন সময় গবেষণা করেছেন। তার মধ্যে গত শতাব্দীতে গুরুত্বপূর্ণ দুটো তত্ত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা হচ্ছে ওয়েবার্স লিস্ট কস্ট থিওরি, ইন্ডাস্ট্রিয়াল লোকেশন। আর একটা বলতে পারো এটারই কন্টিনিউয়েশন, অগাস্ট লসের মার্কেট এরিয়া আর প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি। প্রথমে আসি ওয়েবার্স লিস্ট কস্ট থিওরি। এখন যে কোনো থিওরি বা তত্ত্ব প্রতিষ্ঠা করতে গেলে তার কতগুলো প্রাথমিক শর্ত থাকে। ওয়েবারের ক্ষেত্রে এই প্রাথমিক শর্তর প্রথমটা হচ্ছে, প্রাথমিক শর্তগুলোর একটা উল্লেখযোগ্য হচ্ছে ইউনিফর্ম আইসোট্রপিক প্লেন, অর্থাৎ এলাকাটা প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তি সমস্ত দিক থেকে সমান সুবিধাযুক্ত বা একই রকম হবে। এমনকি ওই এলাকার আবহাওয়া, জলবায়ু, জনসংখ্যা, শ্রমিক সব মোটামুটি একটা সমান মত ভাবে থাকবে বা সিমিলারিটি বা একটা সামঞ্জস্যপূর্ণ হবে। দ্বিতীয়, নো মনোপলি মার্কেট, অনলি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। উৎপাদিত দ্রব্য একচেটিয়া বাজার থাকবে না, তার পরিবর্তে যথার্থ প্রতিযোগিতামূলক বাজার ওখানে থাকবে। 3 নম্বর, ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ এই অঞ্চলটি যেখানে শিল্পটা স্থাপিত হবে তাকে অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ইকুয়াল ওয়েজ ইন অল এরিয়া, শ্রমিকের মজুরি সব জায়গায় সমান হবে, শ্রমিকের কাজের এলাকাটা নির্দিষ্ট থাকবে এবং শ্রমিকরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে পারবে না। ট্রান্সপোর্ট কস্ট ইনক্রিজ প্রপোর্শনেটলি টু দ্য ওয়েট অফ দ্য প্রোডাক্টস অ্যান্ড দ্য ডিস্টেন্স। পরিবহন ব্যয় পরিবাহিত দ্রব্যের ওজন আর পরিবহনের পথের দূরত্বের সাথে সাথে সমানুপাতিকভাবে বাড়তে থাকবে। অর্থাৎ পরিবহিত হচ্ছে কোন জিনিস সেটা না দেখে কতটা জিনিস পরিবাহিত হচ্ছে এবং কত দূরে যাচ্ছে সেইভাবে জিনিসটা মূল্য ধরা হবে। Everywhere demand and price will be same for the same product. প্রত্যেকটা জায়গায় উৎপাদিত দ্রব্যের চাহিদা আর দাম একই রকম থাকবে। আর শিল্পের যে কাঁচামাল দুই প্রকার, একটা হচ্ছে সর্বত্র প্রাপ্ত যেমন জল, মাটি, বায়ু ইত্যাদি, আর একটা হচ্ছে ভৌগোলিকভাবে ফিক্সড যেমন লোহা, কয়লা ইত্যাদি। এই হচ্ছে ওয়েবারে মূল শর্ত তার তত্ত্বটা বিস্তার করার আগে। নেক্সট আসি শিল্প স্থাপনের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে তিনটে অর্থনৈতিক কারণ বা উৎপাদনের উপর এই তত্ত্বটি তিনি ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে ক্যারিং আর ট্রান্সপোর্ট কস্ট, অর্থাৎ পরিবহন ব্যয়, শ্রমিকের মজুরি বাবদ ব্যয়, আর একটা হচ্ছে সাহায্যকারী অন্যান্য শিল্পের একত্র সমাবেশের জন্য সৃষ্ট ব্যয় সংকোচের অর্থনীতি, অ্যাগ্লোমেরেশন অফ ইকোনমিক্স। এবারে দেখি এই ট্রান্সপোর্ট কস্টের উপর কি ভূমিকা নিচ্ছে একটা শিল্প স্থাপনে। অর্থাৎ ধরে নাও যে একটাই র মেটেরিয়াল, একটাই বাজার। সেক্ষেত্রে র মেটেরিয়াল একটা জায়গায় পাওয়া যায়, বাজার একটাই পাওয়া যায়, একটা জায়গায় আছে। দেখো নিচের দিকে একটা এ আর বি করে দুটো তীর চিহ্ন দিয়ে জায়গা দেখানো হয়েছে। এ তে র মেটেরিয়াল পাওয়া যায় আর বি হচ্ছে বাজার।
এবং এই লোকেশনটাকে আমরা বলি লিনিয়ার লোকেশন, বা বলতে পারো একটা সরল রেখার লোকেশন। এখানে বাজার প্রথমেই হচ্ছে, বাজারের লোকেশনে শিল্পটা স্থাপিত হতে পারে। র মেটেরিয়াল যেখানে পাওয়া যায় সেখানে শিল্প স্থাপিত হতে পারে। আর 3 নম্বর, ইন বিটুইন র মেটেরিয়াল অ্যান্ড বাজার, দেখো সি যেখানে আছে সেটা হচ্ছে মিড লোকেশন, অর্থাৎ ট্রান্সপোর্ট কস্ট যেখানে সবচেয়ে কম হবে যেখান থেকে নিয়ে যাওয়ার বাজারের কাছে, সেখানেই শিল্পটা স্থাপিত হবে। সেটা বাজারের কাছে হতে পারে, সেটা র মেটেরিয়াল যেখানে পাওয়া যাচ্ছে, কাঁচামাল যেখানে পাওয়া যাচ্ছে সেখানে হতে পারে, আর এর বাজার এবং র মেটেরিয়ালের মাঝখানে যে কোনো একটা হতে পারে। এটা দেখা যাবে, এটা যে কোনো একটি র মেটেরিয়াল নিয়ে যখন কাজ হবে তখন এইভাবে তার লোকেশনাল থিওরিটা ব্যাখ্যা করবে, এবং দেখা যায় যে এই 3টে লোকেশনের মধ্যে যেখানে সবচেয়ে কম ব্যয় হবে, পরিবহন ব্যয়, সেইখানেই কিন্তু শিল্পটা স্থাপিত করা হবে। দেখো, সব সময় তো একটাই র কাঁচামাল আর একটাই বাজার থাকবে না, একাধিক কাঁচামাল থাকতে পারে। তখন যে কোথায় শিল্পটা স্থাপিত হবে সেটাকে বলা হয় নন লিনিয়ার অর ট্রায়াঙ্গুলার লোকেশন। এখানে ধরে নেওয়া হচ্ছে যে অন্তত দুটো কাঁচামাল দু জায়গায় পাওয়া যাবে, একটা বাজার থাকবে। এবার কি কি হতে পারে তার শর্ত? one easily accessible raw material, another fixed and gross raw material, and one market, অর্থাৎ একটা সহজলভ্য কাঁচামাল যেটা সব জায়গায় পাওয়া যায়। দ্বিতীয়টা হচ্ছে ফিক্সড অ্যান্ড গ্রস, অর্থাৎ ধরো লোহা, কয়লা ইত্যাদি ধরনের র মেটেরিয়াল, আর একটা বাজার। এখানেও কিন্তু ব্যাপারটা তাহলে ওই লিনিয়ার লোকেশনের মতো নিয়ে এসে যাবে, কারণ ওয়ান ইজিলি অ্যাক্সেসেবল র মেটেরিয়াল তো সব জায়গায় পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে যেখানে ফিক্সড অ্যান্ড গ্রস র মেটেরিয়াল হবে, হয় সেখানে স্থাপিত হবে, অথবা মার্কেটের কাছে, অথবা এদের মিড পজিশনে। দ্বিতীয় কি হতে পারে? টু পিওর র মেটেরিয়াল অ্যান্ড ওয়ান মার্কেট, অর্থাৎ দুটোই বিশুদ্ধ কাঁচামাল আর আরেকটা বাজার। মানে এটা একটা ট্রায়াঙ্গেল হলো, দুটো বিশুদ্ধ কাঁচামাল আর একটা বাজার, এবং সেখানে দেখা যাবে যে কাঁচামালটা বেশি লাগবে সেখানে শিল্পটা স্থাপিত হবে। আর 3 নম্বর ক্ষেত্রে কি হতে পারে? বোথ ফিক্সড অ্যান্ড গ্রস র মেটেরিয়াল অ্যান্ড ওয়ান মার্কেট। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারো, বা এটা নিয়েই দ্বন্দ্ব আছে এখানে কোথায় শিল্পটা স্থাপিত হবে, অর্থাৎ দুটোই ওজন হ্রাসকারী কাঁচামাল এবং একটা মার্কেট। এই ট্রায়াঙ্গেলটা কিন্তু এটা একটা অঙ্ক করে দেখানো হয় কোথায় এখানে শিল্পটা স্থাপিত। এবারে দেখো, লাস্ট যে অংশটায় এসেছিলাম যে দুটো ওজন হ্রাসকারী কাঁচামাল আর একটা বাজার দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। এবার কোথায় শিল্পটা স্থাপিত হবে হলে সবচেয়ে বেশি লাভ হবে? দেখ, প্রথমে ধরে নি এ আয়রন ওর, আয়রন ওর রয়েছে একদম দেখো শীর্ষবিন্দুর মাথায়। বিতে দেখো কোল বা কয়লা রয়েছে। সিতে দেখো মার্কেট রয়েছে। তার মানে এই ট্রায়াঙ্গেলের এ মাথার উপর, বি আর সি দুদিকে রয়েছে, এবং এটা মূলত লৌহ ইস্পাত শিল্প উৎপাদনের ক্ষেত্রেই আমরা ধরে নিচ্ছি। এবং এখানে দেখো অঙ্কটা, এ আর বি এর ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, বি আর সি এর ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, আর এ আর সি এর ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, অর্থাৎ এটাকে ধরে নিই সমবাহু একটা ত্রিভুজ। এবার পার ক্যারিং কস্টে পার টনে খরচা হচ্ছে 100 টাকা, অর্থাৎ 1 টন লোহা যদি নিয়ে আসতে হয় তাহলেও 100 টাকা, 1 টন কয়লা যদি কোথাও নিয়ে যেতে হয় সেটাও 100 টাকা, আবার 1 টন ফাইনাল প্রোডাক্ট যদি কোথাও নিয়ে যেতে হয় সেটাও 100 টাকা। তো এবার শিল্পটা কোথায় স্থাপিত হবে? এই অঙ্কটা কি বলছে? প্রথমে ধরো আজ থেকে 100 বছর আগে বা তারও আগে, যখন লোহা উৎপাদনের ক্ষেত্রে বা লৌহ ইস্পাত শিল্প উৎপাদনের ক্ষেত্রে কয়লা খুব বেশি গুরুত্ব ছিল এবং কয়লা প্রচুর পরিমাণে লাগতো, তখন দেখা যেত যতটা লোহা ব্যবহার হচ্ছে তার থেকে দ্বিগুণ পরিমাণ কয়লা লাগে, অর্থাৎ 1 টন লোহা যখন লাগবে 2 টন কয়লা লাগে। তাহলে যদি এইভাবে আমরা ধরে নিই 1 টন লোহা এ থেকে বিতে যাচ্ছে, 100 টাকা খরচা হচ্ছে। এবার বিতে কয়লা
এখানে পোড়ানো হয়ে লোহাটাকে তৈরি করা হলো, ফাইনাল প্রোডাক্ট তৈরি করা হলো, তৈরি হলো 1 টন লৌহ ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত। সেটাকে নিয়ে আসা হলো মার্কেটে। তাহলে খরচা হলো কত? এ থেকে বিতে আসতে 100 টাকা, বি থেকে সিতে যেতে 100 টাকা, 200 টাকা। তাহলে বিতে যদি কোনো শিল্প স্থাপিত হয় তাহলে এখানে খরচাটা হচ্ছে মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করার আগে তার উৎপাদন ব্যয়টা দাঁড়ালো 200 টাকা। নেক্সট, এবার ধরো এর কাছে যদি শিল্পটা স্থাপিত হয় তখন কি হলো? বি থেকে কয়লাটা নিয়ে যেতে লাগলো, 2 টন কয়লা যাবে, 2 × 100, 200 টাকা। আর 1 টন লোহা থেকে 1 টন লোহা এখানে ব্যবহার করা হলো এবং তৈরি করা হলো 1 টন লৌহ ইস্পাত, সেটা নিয়ে আসা হলো সিতে। তাহলে এই 1 টন নিয়ে আসতে খরচা হলো 100 টাকা। তাহলে কয়লার জন্য খরচা 200, আর বাজারে নিয়ে আসতে 100, 300 টাকা খরচা। তাহলে লোহার ওখানে থাকলে শিল্পটা যদি স্থাপিত হয় তাহলে খরচা হবে 300 টাকা। এবারে দেখো মার্কেট, মার্কেটে যদি তৈরি শিল্পটা স্থাপিত হয় তাহলে 2 টন কয়লা নিয়ে যেতে বি থেকে সিতে খরচা হবে 200 টাকা, 1 টন লোহা নিয়ে যেতে এ থেকে সিতে খরচা হবে 100 টাকা। তাহলে এখানেও খরচা হবে 300 টাকা। তার মানে আগেকার দিনে যে সময় কয়লার খুব বেশি গুরুত্ব ছিল লৌহ ইস্পাত শিল্প স্থাপনের ক্ষেত্রে, তখন এরকম একটা ট্রায়াঙ্গেল যদি তৈরি হতো যে একটা জায়গায় কয়লা, একটা জায়গায় লোহা, আর একটা জায়গায় বাজার আছে, তখন দেখা যেত সাধারণত কয়লাকে কেন্দ্র করে শিল্প স্থাপিত হচ্ছে। তোমরা যদি খেয়াল করো পৃথিবীর দিকে, রুর শিল্পকে কয়লা শিল্পাঞ্চল গড়ে উঠেছে কয়লাকে কেন্দ্র করে। ভারতবর্ষের রানীগঞ্জ, ঝরিয়া পুরো শিল্পের যে অঞ্চলটা, এটা কিন্তু কয়লা বেল্টের উপর গড়ে উঠেছে। মানে এই পদ্ধতিতে ওয়েবারের এই লোকেশনাল থিওরি অনুসরণ করে কিন্তু আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অনেক জায়গায় গড়ে উঠেছে। এবারে কি হচ্ছে, যত দিন যাচ্ছে তত ধরো কয়লার এখানে শিল্প স্থাপিত হতে হতে জায়গাটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, দামি হয়ে যাচ্ছে এবং জমি সবকিছু কমে যাচ্ছে, সর্বত্র প্রাপ্ত কাঁচামালগুলো কমছে, জমি কমছে, জল কমছে, আর অন্যান্য শ্রমিকের খরচা ইত্যাদি সব বাড়ছে। তখন এটাকে সরতে হবে। এটা এবার কোথায় সরছে? অর্থাৎ নতুন নতুন শিল্প স্থাপন করার আর জায়গা তখন বিতে নেই। তখন কোথায় সরবে? তখন দেখা যায় ধরো এ বি সি এর একটা মিড পয়েন্ট হচ্ছে ডি। বি থেকে 2 টন কয়লা হাফ হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ডিতে। কত খরচা হচ্ছে? 2 টন কয়লা পুরোটা যাচ্ছে না, 100 কিলোমিটার যাচ্ছে না, 50 যাচ্ছে। তাহলে 50 × 2, 100 টাকা খরচা হচ্ছে। এ থেকে 1 টন লোহা আসছে, 50 টাকা খরচা হচ্ছে। কত খরচা হলো? 150 টাকা খরচা হলো। আগে ছিল 100 আর এই 50, 150। এবার ডি থেকে সিতে ফাইনাল প্রোডাক্ট বা মার্কেটে যাচ্ছে, তখন কতটা? ওই 50 কিলোমিটার যাচ্ছে, খরচা হচ্ছে কত? 50 টাকা। তাহলে যদি বি বা কোল অঞ্চলটা স্যাচুরেটেড হয়ে যায়, তখন যখন আবার নতুন করে শিল্প স্থাপন করতে হয় বা করার দরকার তো আছেই, অবশ্যই নতুন নতুন শিল্প স্থাপিত হবে, তখন কোথায় স্থাপিত হবে? তখন দেখা গেছে এ বি সি এই ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট ডিতে শিল্প স্থাপন করলে প্রফিটটা দেখো, মোটামুটি খরচাটা কিন্তু 200ই থাকছে, অর্থাৎ খরচ একই রকম থাকছে। বিতে যাচ্ছিল, নেক্সট সরবে কোথায়? বি যদি স্যাচুরেটেড হয়ে যায় ডিতে, পরবর্তীকালে আস্তে আস্তে এ বা সিতেও সরতে বাধ্য হবে। ওকে, নেক্সট আসছি রোল অফ লেবার কস্ট, অর্থাৎ শিল্প স্থাপনের জন্য উপযুক্ত ন্যূনতম শ্রমিকের মজুরির ব্যয় কি হতে পারে। এখন দেখো, এখানেও কয়েকটা ইন্ডেক্স আছে। প্রথমে হচ্ছে ইন্ডেক্স অফ লেবার কস্ট বা বলতে পারো মজুরি সূচক। প্রতি ইউনিট উৎপাদনের জন্য যে গড় মজুরি, সেটাকেই মজুরি সূচক বলা হয়। এবং যে শিল্পে এই মজুরি সূচক যত বেশি, অর্থাৎ মজুরি যত বেশি, সেই শিল্পে ন্যূনতম পরিবহনের ব্যয় অত গুরুত্ব পাবে না। তখন কি করবে? যেখানে কম মজুরি সেই দিকে সরে যাবে, অর্থাৎ শ্রমিকটা যেখানে সহজে পাওয়া যাবে সেই দিকে সরতে থাকবে। নেক্সট ধরে নাও লেবার কোএফিসিয়েন্ট বা শ্রম গুণক। কোনো উৎপাদিত দ্রব্যের একক ওজন প্রতি মজুরি ও যে পরিমাণ কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্য কোনো শিল্পে
পরিবহন করার দরকার হয় তার সম্মিলিত ওজনের অনুপাতকে শ্রম গুণক বলে। অর্থাৎ কি, একক ওজন প্রতি মজুরি, অর্থাৎ একটা ইউনিট প্রতি যে মজুরি, যে পরিমাণ কাঁচামাল আর উৎপাদিত দ্রব্যের সেই পরিমাণ যে পরিবহন ব্যয়, এই সব কিছুকে মিলিয়ে বলা হয় লেবার কোএফিসিয়েন্ট। সব কিছুকে ধরে কিন্তু এর মূল্যটা ধরা হয়। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল আইসোডাপেন। শ্রমিকের ন্যূনতম মজুরি আর মোট পরিবহন ব্যয় রোধক রেখাকে বলা হয় ক্রিটিক্যাল আইসোডাপেন। এটা পরে নেক্সট ইয়েতে একটু আলোচনা করছি এই আইসোডাপেনটা নিয়ে তোমাদের সাথে। নেক্সট আসছি, এটা নিয়ে আলোচনা করছি। দেখো তোমাদের সামনে যে ক্রিটিক্যাল আইসোডাপেন রয়েছে সেখানে দেখো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই ত্রিভুজের মধ্যে দেখো P1 লেখা একটা জায়গা। এই ত্রিভুজের মধ্যে পরিবহন ব্যয় ন্যূনতম হচ্ছে এই P1 এর জায়গা। এবারে দেখো এই অতিরিক্ত পরিবহন ব্যয় রেখার মধ্যে অবস্থিত সস্তা শ্রমিকের কেন্দ্রটা হচ্ছে এখানে দেখো L1 বা L2 দেখাচ্ছে, এখানে L1 বা L2। এবারে ধরো এই L1 বা L2 অর্থাৎ এই পুরো ক্রিটিক্যাল এই আইসোডাপেনের মধ্যে, এই উৎসরেখার মধ্যে যে কোনো ক্ষেত্রে শিল্পটা স্থাপিত হতে পারে। অর্থাৎ L1 L2 এরা লেবার, এই যে এগুলো দেখাচ্ছে দেখো P1 P2, এই জায়গাগুলোতে এগুলো শিল্পগুলো স্থাপিত হতে পারে। কিন্তু যদি এর থেকে আরো সস্তার মজুরি, আরো যত দূরে যাবে তত কি হচ্ছে, মজুরি আরো সস্তা হতে থাকবে, শ্রমিক আরো সহজলভ্য হতে থাকবে, কিন্তু কি হবে, পরিবহন ব্যয় বাড়তে থাকবে, তখন আর শিল্পটা স্থাপন করা যাবে না। সোজা কথায় এই মাঝখানে হচ্ছে সবচেয়ে কম পরিবহন ব্যয়, অর্থাৎ P1। একে ঘিরে যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এর মধ্যবর্তী কোনো অঞ্চলে, অর্থাৎ এই সার্কেলগুলোর মধ্যে যে কোনো অঞ্চলে শিল্পটা স্থাপিত হতে পারে। কারণ L1 L2 এই যে জায়গাগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে শ্রমিকের ব্যয়টাও ন্যূনতম। এগুলো ছাড়িয়ে যে আরো সস্তা শ্রমিকের দিকে যেতে থাকবে তত কি হবে, দূরত্ব বাড়তে থাকবে, পরিবহন ব্যয় বাড়তে থাকবে, খরচা বাড়তে থাকবে। তাতে এই ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু শিল্পটাকে স্থাপন করতে হবে। এটাই হচ্ছে ওয়েবারের শ্রমিকের মজুরির সাথে পরিবহন ব্যয়ের রিলেশনটা বলতে পারে। কোনো একটা তত্ত্ব থাকলে তার সমালোচনা বা ক্রিটিসিজম থাকবে। এবার ওয়েবারের ক্রিটিসিজমটা কি? প্রথম ক্রিটিসিজমটা হচ্ছে তিনি অতিরিক্ত জোর দিয়েছেন ট্রান্সপোর্ট কস্টে। আর ট্রান্সপোর্ট কস্টের থেকে কি করছেন, ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট হ্যাজ বিন ইগনোরড, অর্থাৎ চাহিদাটাকে তিনি একদম গুরুত্ব দিচ্ছেন না। আর সব সময় যে দূরত্ব বাড়ার সাথে সাথে ট্রান্সপোর্ট কস্টটা সমান থাকবে এটা কিন্তু নয়। অনেক সময় দেখা গেছে যত বেশি দূরে যাওয়া যাচ্ছে ট্রান্সপোর্ট কস্ট কিন্তু শুধু কমতে থাকছে, প্রপোর্শনেটলি কখনোই এটা বাড়ছেও না কমছেও না। আর শ্রমিকের মজুরি এখানে কিন্তু অত বেশি গুরুত্ব দেওয়া হয়নি। ওয়েবারের থিওরিতে যতটা ট্রান্সপোর্ট কস্টের গুরুত্ব দেওয়া হচ্ছে শ্রমিকের মজুরিতে গুরুত্ব দেয়নি। আর একটা জিনিসকে ইগনোর করা হয়েছে, জমির দাম। জমির দাম একটা জায়গায় এক এক রকম হতে পারে। ধরে নাও মহারাষ্ট্রে বা মুম্বাই অঞ্চলের জমির দাম, আর নিশ্চয়ই সেটা মধ্যপ্রদেশ বা ভোপালের কোথাও একটা জমির দাম সেম হবে না। তাহলে এই ল্যান্ড প্রাইসটা একটা ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য সেখানেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আর একটা ব্যাপার, এবার যেটা বলছেন যে একচেটিয়া বাজার অর্থাৎ যথার্থ প্রতিযোগিতামূলক বাজার, কিন্তু বাস্তবে এই আদর্শটা খুব একটা থাকে না। অর্থাৎ দেখা যাচ্ছে ওয়েবারের তত্ত্বে কিছু ভুল ত্রুটি আছে, সেটাকে যদিও পরবর্তীকালে আমি নেক্সট আলোচনা করব। দেখো লস ওয়েবারকেই ধরেছেন। আসলে ওয়েবারকে এত গুরুত্ব দেওয়ার মূল কারণ হচ্ছে তিনি প্রথম থিওরিটিক্যালি একটা বাস্তবসম্মত ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের তত্ত্ব বলেছিলেন, এবং মূলত সেই তত্ত্বটা লৌহ ইস্পাত শিল্পের জন্য ব্যবহৃত বা উপযুক্ত। সেই কারণে আজ থেকে 100 বলো 150 বছর আগেও শিল্পোদ্যোগীরা ওয়েবারের তত্ত্বকে এত বেশি গুরুত্ব দিয়েছেন বা গুরুত্বপূর্ণ মনে করেছেন। এবারে আসি অগাস্ট লস, আরেকজন জার্মান অর্থনীতিবিদ, তার মার্কেট এরিয়া প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি।
বা বলতে পারো বাজারি অবস্থান বা মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব। এটাকে অন্যভাবে বলতে পারো যে ওয়েবারের তত্ত্বের একটা বিপরীত দিক। এখানে দেখো, এখানে একটা সার্কেল আছে, এই সার্কেলের দেখো কিউ চাহিদা, কিউ আর পি, এটা হচ্ছে পুরো চাহিদা অঞ্চল। এই যে অর্থাৎ সার্কেলটার সেন্টারটা হচ্ছে মূলত কিউ কোয়ান্টিটি, পি প্রাইস এলাকা, আর পুরো জায়গাটা হচ্ছে চাহিদা অঞ্চল, অর্থাৎ উপরে প্রাইস আর নিচে কোয়ান্টিটির মাঝখানটা হচ্ছে এইটা হচ্ছে মূল চাহিদার অঞ্চল। এবার লসের থিওরি অনুযায়ী শিল্পের অবস্থান প্রভাবিত হবে একচেটিয়া প্রতিযোগিতার বৈশিষ্ট্য সমূহের দ্বারা, যেটা ওয়েবার বলেছেন পূর্ণাঙ্গ প্রতিযোগিতার দ্বারা। ওয়েব লস কিন্তু সেটা মানছেন না। আর তার মতে, লসের মতে সর্বাধিক মুনাফা তখনই অর্জন করা হবে ন্যূনতম পরিবহন ব্যয় অধ্যুষিত অঞ্চলেই যে হবে তা নয়, উৎপাদন ব্যয়ের উপর জোরও দিচ্ছেন না। তিনি কি করছেন, তিনি স্থানগত একটা শঙ্কু, অর্থাৎ যেটাকে বলা যাচ্ছে স্পেশাল ডিমান্ড কোণ, এখানে দেখো একটা কোণ আঁকা হয়েছে, এই শঙ্কুর উপর এই ধারণা অনুযায়ী তার মতে কি হচ্ছে, চাহিদার কেন্দ্রবিন্দুতে থাকবে উৎপাদন কেন্দ্র, আর এই উৎপাদন কেন্দ্র অর্থাৎ কিউ আর পি, তোমাদের বলছিলাম প্রাইস আর কোয়ান্টিটি, আর মাঝখানে এই কিউটা হচ্ছে ডিমান্ড, তার মানে এখানে চাহিদা। এবং এখান থেকে যত দূরে যাবে, দেখো স্ট্রেট লাইনে যতটা নামছে, এফ এরিয়ায় ধরে নিচ্ছি যখন যাবে, তখন কি হবে, এই তখন তত কি হবে, চাহিদা কমবে। এবং চাহিদা রেখা আলটিমেটলি একদম ওই ট্রায়াঙ্গেলটার মাটিতে এসে এফে যেই নামবে, চাহিদাটা জিরো, অর্থাৎ এই বিন্দুগুলোতে কি হবে, শিল্প স্থাপিত করে কোনো লাভ নেই। তাহলে কোনো একটা জায়গায় শিল্প স্থাপন করতে হবে কি, চাহিদার মাঝখানে, অর্থাৎ মুনাফা সর্বাধিক হবে যেখানে এই এলাকাটা, সেই এলাকাটাতে, যে এলাকাটায় উৎপাদিত দ্রব্যের চাহিদাটা সবচেয়ে বেশি থাকবে। এটা লসের মানে বলতে পারো ওয়েবারের পরবর্তী তত্ত্ব হিসেবে এটার একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই দুটো তত্ত্ব দিয়েই মোটামুটি আমরা বাকি শিল্প, যে শিল্পের যে বিভিন্ন অবস্থানগত জায়গাগুলো ব্যাখ্যা করব, এইগুলো, এই দুটো তত্ত্ব মূলত এবার লসকে কোথাও কোথাও তোমরা পাবে।